মাস্টারমাইন্ড নামে কিছু থাকতে পারে না। মাস্টারমাইন্ড নামে যদি কিছু থাকতো এই আন্দোলন সফলভাবে গড়াইতেই পারতো না। বাংলাদেশের মানুষ দিন শেষে একটা পরিবর্তন দেখতে চায়। বিএনপির নেতারা যদি দুর্নীতিবাজ হয়, কেউ যদি কোনো অপকর্ম করে, সেই ব্যাপারটা অবশ্যই গণমাধ্যমে আসা উচিত, দুদকের তদন্ত করা উচিত। কারণ দিন শেষে আমরা একটা ভালো বাংলাদেশ চাই। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। একজন রাজনীতিবিদের চোখ দিয়ে যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা উচিত, এক্স্যাক্টলি উনি ওই কাজটাই করছেন এবং দ্যাট ইজ দ্য পারফেক্ট অ্যাপ্রোচ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নেক্সট বিডির একটা স্পেশাল শোতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মাহবুব নাহিদ। আমার সাথে আজকে উপস্থিত আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ, রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইদ আব্দুল্লাহ। কেমন আছেন? জি আছি। আমরা আমাদের আজকের অতিথির সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বাংলাদেশের অন্যতম বড় একটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দিয়েছেন 2 পর্বে, এবং পাশাপাশি তিনি ফিনান্সিয়াল টাইমসে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তো দীর্ঘ 2 দশক পরে তিনি আসলে কোনো গণমাধ্যমে কথা বলেছেন। সেই কথাগুলো বলেছেন, কি কথা বলেছেন, জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন, তার চিন্তাভাবনা, কথাবার্তায় আমরা আসলে কি খুঁজে পাই, এগুলো নিয়ে বিশ্লেষণ শুনবো আমরা আমাদের আজকের অতিথির জনাব সাইদ আব্দুল্লাহ। আমরা সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাচ্ছি। ওভারঅল কেমন লাগলো, মানে সবকিছু মিলিয়ে? ওয়ান্ডারফুল। আমি সবসময় একটা কথা বলি যে তারেক রহমান সাহেবকে বিগত দিনগুলাতে যেভাবে দেখা গেছে, রাজনীতির ভেতর যে একটা পরিবর্তন চলে এসেছে, একটা গুণগত পরিবর্তনের জায়গাটা যে তৈরি হয়েছে, এটা প্র্যাকটিক্যালি তারেক রহমানের কথা শুনলেই বোঝা যায়। জাস্ট একটা জিনিস কম্পেয়ার করেন, আজকে থেকে স্রেফ 1.5 বছর আগে বা 2 বছর আগে যে রাষ্ট্রের কোনো একটা দলের সর্বোচ্চ একজন ব্যক্তি, ধরেন যে পতিত স্বৈরাচার্য যারা ছিলেন, তারা মুখ খুললেই যেন দুর্গন্ধ ছড়িয়ে পড়তো। এবং রাজনীতিটা ছিল এত বেশি মাত্রায় পলিটিক্যাল রেটোরিকের ছড়াছড়ি, যে জায়গায় আসলে সারবস্তু বলতে কি এটা জনগণের বুঝতে খুবই বিড়ম্বনা হতো। কিন্তু দেখবেন তারেক রহমানের কথাবার্তা খুবই টু দ্য পয়েন্টে, খুবই এক্স্যাক্ট কথাটাই বলছেন, খুবই স্পেসিফিক কথাটা বলছেন। কোনো প্রশ্নকে এড়িয়ে যাচ্ছেন না, অপ্রিয় প্রশ্ন আসলেও সেই ব্যাপারটাকে ফেস করছেন এবং খুবই স্মার্টলি উত্তর দিচ্ছেন। এমনভাবে উত্তর দিচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ড আপনি আলাদা করে 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 শুনতে পারবেন, মানে ধীর লয় তালে। কিন্তু প্রত্যেকটা ব্যাপার এমন কথা না যে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য কোনো কথা বলছেন না, মানে কোনো পপুলিস্ট তত্ত্বকে উনি নিয়ে উপস্থাপন করছেন না, এবং বাস্তবতা সম্পন্ন কথাবার্তা। খেয়াল করে দেখেন ওনার আলাপ আলোচনার ভেতর কিন্তু অতীত বাংলাদেশের কোনো কিছু হলে সিঙ্গাপুর হয়ে যাব, কানাডা হয়ে যাব, অস্ট্রেলিয়া হয়ে যাব, এই টাইপের অলিক স্বপ্ন উনি দেখাচ্ছেন না। উনি খুবই প্র্যাকটিক্যাল, নিজের ইমোশনটাকেও কন্ট্রোলে রাখছেন। এবং বহুদিন পর মনে হলো একদম মেদচর্বিহীন একটা ইন্টারভিউ দেখা গেল, যেটা বাংলাদেশের সংস্কৃতিতে অনেক দিনে মানে হারিয়েই যেতে বসেছিল। এবং ভিন্ন রকম একটা রাজনৈতিক দর্শন ওনার ইন্টারভিউয়ের মাধ্যমে উপস্থাপিত হলো। এবং কারেক্টলি বলেছেন যে অলমোস্ট 2 যুগের ভেতরে প্রথম ইন্টারভিউটা উনি ফেস করলেন। এবং উনি যে এতদিন পরে এসে ইন্টারভিউ, সবার কিন্তু একটা জল্পনা কল্পনা ছিল যে অনেক দিন ডিরেক্ট মিডিয়া ফেস না করতে করতে ব্যাপারটা কি কোনো কনফিউশন কোথাও তৈরি করার কোনো অপশন থাকবে কিনা। কিন্তু দেখা গেলেন আসলে বিএনপিটাকে একদম ক্যাপ্টেন হিসেবে, মানে হি ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আচ্ছা, আমি একটা ভিন্নধর্মী প্রশ্ন করতে চাই, এটা আসলে মানে কোনো আলোচনার বিষয়বস্তু না। আপনার কাছে কি মনে হয় না এই ইন্টারভিউ যদি ফিজিক্যালি হতো, মানে অনলাইনে না হয়ে সরাসরি যদি বসে থাকতেন, তাহলে আবেগ, অনুভূতি এবং জেস্টার পোস্টার আরো ভালো পাওয়া যেত বলে মনে হয় না আপনার কাছে? সামনাসামনি প্রত্যেকটা ব্যাপারই তো আসলে অন্যরকম একটা ফিলিং থাকে। তবে আমার কাছে মনে হয় যে উনি যখন দেশে আসবেন, দেশে আসার পরে হয়তোবা মিডিয়ার কিছু কিছু ওই ধরনের ডিরেক্ট অ্যাক্সেস তো তখন অটোমেটিক তৈরি হবেই। আর ইন দ্য মিন টাইম আমি হয়তোবা মনে করেছিলাম যে ভার্চুয়াল ইন্টারভিউয়ের ভেতরে কোনো জড়তা থাকবে কিনা, কিন্তু দেখলাম যে তার যেহেতু কথাবার্তা দীর্ঘদিন যাবৎ শুনেছি, বিভিন্ন ফোরামে তার আলাপ আলোচনা শুনেছি খুবই ক্লোজ জায়গা থেকেই, তাতে করে মানে উনাকে যথেষ্ট কমফোর্টেবল মনে হয়েছে। দেখবেন উনি হাসছেন, কথা বলছেন, রেসপন্ড করছেন, তাতে করে কিন্তু ওই দূরবর্তী জায়গা থেকে যে জড়তাটা থাকার কথা ছিল সেটা কিন্তু আলটিমেটলি ছিল না। কিন্তু আমি আশা করব হয়তোবা সামনের দিনে সরাসরি মিডিয়ার সামনে দেশে যখন চলে আসবেন, তারপর হয়তোবা সেই কালচারটাও গড়ে উঠবে ধীরে ধীরে। জি, আপনার কথা সূত্র ধরেই বলতে চাই, কিছু জায়গায় তিনি একটু ইনফর্মাল হয়েছেন। যেমন
একটা কথায় তিনি বললেন, আরে ভাই আমরা তো সামনে যেতে চাই, আপনি কেন পিছনে নিতে চাচ্ছেন? ওইটাই বলছে, যথেষ্ট ইন্টারঅ্যাক্টিভই কিন্তু মনে হয়েছে, যে সেটা হলো ওই যে আজকের যেটা প্রচার পেয়েছে আর কি, দ্বিতীয় পর্বে যেটা আছে। সো ওই যে মানে আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা খুবই ইন্টারঅ্যাক্টিভই ছিল। মানে এরকম হয় না যে ভার্চুয়াল অনেক ইন্টারভিউ বা আলোচনা বোরিং হয়ে যাবে কিনা, সেই ব্যাপারটা আমার কাছে মনে হয় নাই আসলে। জি, মানে বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আর ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার, এই দুটোর মধ্যে আপনি কি কোনো দৃষ্টিকোণের দিক থেকে কোনো পার্থক্য দেখতে পান কিনা? যে আমি আপনাকে প্রথমেই বলি যে আমি খুব মনোযোগ দিয়ে একটা ইন্টারভিউ তো দেখলামই, এবং আর একটা তো মনোযোগ দিয়ে পড়েছি। দুইটার ভেতরে আমার কাছে যেটা মনে হয়েছে যে অডিয়েন্সের যে ব্যাপারটা, মানে দেশীয় অডিয়েন্সের জন্য আসলে বিবিসি বাংলাটা আর ফাইন্যান্সিয়াল টাইমসটা হলো ইন্টারন্যাশনাল যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন জায়গায়, এবং তাদের কাছে দেখবেন যে আপনি রাজনীতি তো আছেই, একই সাথে পলিসিটাকেও থ্রো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই পলিসির জায়গাটা কিন্তু আবার বিবিসি বাংলার ইন্টারভিউটা যেটা হয়েছে, কারণ দীর্ঘদিন পরে যেহেতু ওনাকে পেয়েছেন, এমন অনেক রাজনৈতিক প্রশ্নটাই বেশি চলে এসেছে। কিন্তু ফাইন্যান্সিয়াল টাইমসে আবার মানে পলিসিগত বেশ কিছু আলাপ আলোচনাটা চলে এসেছে। সো একই সাথে যখন দুইটা ইন্টারভিউর কথা অনেকে শুনেছিল, তখন অনেকে মনে করেছিল যে দুইটা ইন্টারভিউটা অনেক সময় মানে একই রকম ইন্টারভিউ হয়ে যাবে কিনা। বাট এসেনশিয়ালি দুইটার ভেতরে এই জাতীয় কিছু পার্থক্য আছে, যেটাতে মনে হয়েছে যে দুইটা ইন্টারভিউ একই সাথে আসলেও একেবারে টু দ্য পয়েন্টে মানে কার্বন কপি হয়নি, বরং দুইটার পার্সপেক্টিভ, দুইটার দেখার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে এটাই সবচেয়ে যুক্তিযুক্ত প্রসেস ছিল আর কি। জি, সাক্ষাৎকার যখন হবে আমরা এটা ঘোষণা জানতে পারার পরেই আমরা জেনেছি বা অনুমান করেছি যে কোটি টাকার যে প্রশ্ন, কয়েকশো কোটি টাকার প্রশ্ন, দেশে ফেরার প্রশ্ন, এটা করা হবে এবং সেটা করা হয়েছে, কিন্তু সেটার পূর্ণ উত্তর পাওয়া যায়নি। আপনার কাছে কি পূর্ণ উত্তর আছে? পূর্ণ উত্তর যদি চান, স্বয়ং অ্যাক্টিং চেয়ারম্যান নিজেই তো উত্তরটা দিয়ে দিয়েছেন। সম্ভবত উনি খুব দ্রুতই বাংলাদেশে আসবেন, আমি সেটাই বলবো। এখন দ্রুতর উত্তর আমাকে যদি বলেন যে দিন ক্ষণ তারিখ ধরে ধরে কোনো কিছু বলা যায় কিনা, মানুষ সেটা জানতে চাচ্ছে, হয়তো বা খুব শীঘ্রই সেই প্রশ্নের উত্তরটা পাওয়ার যে স্পৃহা, সেটা বোধ হয় যে দেশের লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ তাকে বরণ করে যখন নিবে, এটা দেখতে পারবেন। আমার কাছে মনে হয় সেই সময়টা খুবই কুইক এবং ঘনিয়েও আসছে, কারণ ইলেকশনে যেহেতু উনি পার্টিসিপেট করছেন। সপ্তাহের ব্যবধান, অর্ধমাসিক ব্যবধান নাকি মাসিক ব্যবধান? যে মুহূর্তে আমরা আজকের দিনে আলোচনাটা করছি, অবশ্যই এটা সপ্তাহের ব্যবধান না, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে মাসের ব্যবধান কিনা, আমার মনে হয় যে এরকমই একটা সময়ের ভেতরেই হয়তো বা উনি চলেও আসতে পারেন। আমি কনক্লুসিভ কোনো রিমার্ক দিচ্ছি না। আচ্ছা, তিনি নির্বাচনে অংশগ্রহণের কথা বলেছেন, নির্বাচনের সময় মানুষের পাশে থাকবেন, এবং যেহেতু রাজনৈতিক দলের কর্মী সেহেতু নির্বাচনে তো অংশ নেবেনই বলছেন, কিন্তু কোথা থেকে নির্বাচনে অংশ নেবেন এটা কিন্তু মানে অনেকের মনে জিজ্ঞাসা এখন শুরু হচ্ছে। আপনার কাছে কি মনে হয় তিনি কোন আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন? আমার কাছে যেটা মনে হয় যে এই সিদ্ধান্তটা নিতান্ত অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের নিজের, কিন্তু এই কথাটাও আবার বলতে গেলে দেখবেন অ্যাক্টিং চেয়ারম্যান যখন কোনো কথা বলেন খুবই ক্লোজলি যদি ফলো করেন, উনি আমিত্ব ব্যাপারটাকে বর্জন করেন। উনি দেখবেন প্রত্যেকটা জায়গায় ওনার পরিচয়টা কি দেন, উনি কিন্তু নিজের পরিচয়টা সচেতনভাবেই উল্লেখ করেন, আমি একজন রাজনৈতিক কর্মী। মানে নিজেকে উনি রাজনৈতিক কর্মী হিসেবে বিবেচনা করেন। উনি কিন্তু কখনোই যে আমি একটা দলের প্রধান, আমি করব, আমি এইটা হই, আমি অমুক তমক, এই জায়গাটা উনি কিন্তু সাধারণত ব্যবহার করেন না। এবং এই যে এত বড় ইন্টারভিউ যখন দেখেছেন, নিশ্চয়ই বারবার করে শুনেছেন জনগণ, শুনেছেন যে দলীয় সিদ্ধান্ত, দল যদি মনে করে, বাংলাদেশের জনগণ যদি মনে করে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে দলেরও তো নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে, এবং উনি যে জায়গাতেই ইলেকশন করবেন, মানে দেশনেত্রী খালেদা জিয়ার একটা কিন্তু হেরিটেজ আছে, উনি কখনোই কোনো ইলেকশনে হারেননি। তো সম্ভবত তারেক রহমান সাহেবেরও যে ধরনের মানে জনপ্রিয়তা বর্তমানে আছে, আমার কাছে মনে হয় উনি যেসব জায়গাতে ইলেকশন করবেন, আশা করা যায় হয়তোবা সেসব জায়গায় উনি জিতেই আসতে পারবেন বর্তমান কনটেক্সটে যদি আমরা দেখি। তবে এই ডিসিশন নিয়ে এখন পর্যন্ত কোথাও কোনো কনক্লুসিভ আলাপ আলোচনা হয়নি, আর যেটা আলাপ আলোচনা হয়নি সেই ব্যাপারটা নিয়ে আমরা অনুমান নির্ভর কথাবার্তা না বলাটাই বোধহয় সমীচীন হবে। আচ্ছা, বিচার নিয়ে অনেক জোর দিয়েছেন, কিন্তু আমি দেখেছি যে অন্যায়, বিচার, এই শব্দগুলো তিনি যখন বলছিলেন তখন খুব মানে স্পষ্ট এবং খুব লাউডলি বলেছেন। এটা কি কোনো প্রতিশোধের আগুনের কোনো লেলিহান শিখা আছে নাকি? এটা তার কথা অবশ্য তিনি পরিষ্কারও করেছেন যে এটা কোনো প্রতিশোধ নয়, এটা আইন বিচারের মাধ্যমে। এবং আপনার কাছে কি মনে হয় বিএনপি ক্ষমতায় যদি চলেই আসে
তাহলে আসলে বিচার প্রক্রিয়া নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে বিএনপি আসার পরে? আমি খুবই সুস্পষ্টভাবে আপনাকে একটা কথা বলতে পারি, কালকের ইন্টারভিউটা যদি খেয়াল করেন, কেউ কেউ পরবর্তীতে দেখলাম যে ওই ইন্টারভিউর পরবর্তী সময়ে মিসকোট করার চেষ্টা করছে যে আসার পরে এইটা হবে ওইটা হবে, কচুকাটা করে ফেলবে, কিন্তু উনি কিন্তু একটাবারের জন্য এটা বলেন নাই। উনার কথা যেটা, যারা যারা অন্যায় করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, তাদেরকে বিচার প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে, যাতে করে আরেকটা মানে স্টেজড কোনো ব্যাপার যাতে না হয়। বিচারের প্রক্রিয়াটা দেখবেন আওয়ামী লীগকে নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে বিভিন্নভাবে, দলীয়ভাবেও কিন্তু কি ব্যবস্থা নেওয়া যায়, উনি কি বলেছেন, উনার উত্তরটা ছিল অপরাধ ব্যক্তিগতভাবে হোক আর দলীয়ভাবেও যদি অপরাধ হয়ে থাকে সেটার বিচার হতে হবে। উনি কিন্তু বলেন যে আমি এইটা করব আমি ওইটা করব। লেটস সে আসলে যদি তারেক রহমান সাহেব এটা বলতেন যে আমি এইটা করব ওইটা করব, তাহলে সত্যিকার অর্থেও যদি বিচার হয়, কেউ না কেউ তো প্রশ্ন তুলতেই পারে যে উনি জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করেছেন। সো আমি তো বললাম পুরা ইন্টারভিউটা খেয়াল করে দেখবেন যে উনি প্রত্যেকটা শব্দের ব্যাপারেও অত্যন্ত সচেতনতা অবলম্বন করেছেন, এবং ওনার ভেতরে আমি আসলে প্রতিশোধ নিতে হবে, কোনো কিছু নিতে হবে এই ধরনের কোনো মনোভাব দেখিনি। রেদার আমার কাছে যেটা মনে হয়েছে, যাতে করে জুডিশিয়ারি ফ্রিলি ফাংশন করতে পারে এবং কারো অন্যায় যদি থেকে থাকে বিগত স্বৈরাচারের বা আরো বিভিন্ন মানে গুমের সাথে যারা জড়িত ছিল, খুনের সাথে যারা জড়িত ছিল এতগুলো বছর ধরে, ইনফ্যাক্ট জুলাই গণ অভ্যুত্থানে উনি কিন্তু বারবার করে শিশুদের কথা উল্লেখ করেছেন, দেখবেন মাদ্রাসার বাচ্চাদের কথা উল্লেখ করেছেন বিভিন্নভাবে। সো এই যে ক্রিমিনাল অফেন্সগুলো ঘটেছে, উনি বলেছেন আইনের মাধ্যমে এগুলা বিচার কার্য চলবে। এইটার ভেতরে প্রতিশোধ না, বরং এইটার ভেতরে আমি ইনসাফের গন্ধটা পাই যে আইনের মাধ্যমে যাতে বিচারটা হয়। ফ্যান্টাস্টিক। আপনি যেহেতু জুলাই অভ্যুত্থানের গল্প তুললেনই, এখানে আমার একটা পরের প্রশ্ন ছিল, সেটাকে আমি একটু আগে নিয়ে আসছি আপনার কথার সাথে সংযুক্ত করার জন্য। মাস্টার মাইন্ড নিয়ে একটা আলাপ আমাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আছে। কেউ মাস্টার মাইন্ড, কেউ ইমাম, কেউ ব্রেন বিহাইন্ড দিস রেভলিউশন অর আপরাইজিং সামথিং, অনেক কিছু বলার চেষ্টা করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় না তারেক রহমান মাস্টার মাইন্ড নিয়ে যে কথাটা বললেন, এরপরে এই মাস্টার মাইন্ড বা এই সমস্ত পুরো আলাপটাকে দা এন্ড করে দিলেন? অবশ্যই। এবং আমি গত বছর 2024 সালে যে মুহূর্তে মাস্টার মাইন্ড তত্ত্ব প্রথম উঠে এসেছিল, দেখবেন যে এই আলোচনাটা কিন্তু শুরু হয়েছিল, বর্তমান যিনি প্রেস সচিব আছেন আমাদের অনেক শ্রদ্ধেয় শফিক ভাইয়ের একটি স্ট্যাটাসের মাধ্যমে চলে আসলো। তারপর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত বছর যখন জাতিসংঘে গিয়েছিলেন, যে মাহফুজাকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিলেন এই ধরনের মাস্টার মাইন্ড তত্ত্ব দিয়ে। এই ধরনের ব্যাপার আসলে তারাও যে কতটা এন্ডোর্স করে আই এম নট শিওর, বাট জেনে হোক না বুঝে হোক বিভিন্নভাবে এই যে আলাপ আলোচনাগুলো আসা, বিভিন্নভাবে আলাপ আলোচনা আসা, এই ব্যাপারটা অযৌক্তিক ছিল। আবার তারেক রহমানকে নিয়েও কেউ কেউ যদি স্লোগান দেয় যে তারেক রহমান এটার মাস্টারমাইন্ড অমক, এই কাজটাও যৌক্তিক না। আমার কাছে যেটা উত্তর অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব যেটা দিয়েছেন, এটা তো আমরা বহু আগে থেকেই বলেছি, এবং গত বছরই যখন এই মাস্টারমাইন্ড তত্ত্ব প্রথম আসে, দেখবেন আমি ডিবাং করে বিশাল বড় একটা ভিডিও বানিয়েছিলাম যে মাস্টারমাইন্ড নামে কিছু নাই। গত বছরও আমি একটা বিশাল বড় মিডিয়াতে পুরো একটা ইন্টারভিউ দিয়েছিলাম এটার উপরে, যে মাস্টারমাইন্ড নামে কিছু থাকতে পারে না। মাস্টারমাইন্ড নামে যদি কিছু থাকতো, এই আন্দোলন সফলভাবে গড়াইতেই পারতো না, কারণ তাকে ওই সিন থেকে সরাই দেওয়া হয়তো, আলটিমেটলি থেমে যেত। এইটা ছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এবং সবার পার্টিসিপেশন ছিল, আমজনতার পার্টিসিপেশন ছিল, এবং এই আমজনতার ভিতরে রাজনৈতিক দলও তো দিন শেষে আমজনতারই অংশ, ছাত্ররা, মাদ্রাসার স্টুডেন্টরা সবাই এটার অংশ। দেখবেন উনি এই উত্তরটা বিভিন্নভাবে যখন উনি আলাপ আলোচনা করছেন, যাদেরকে অনেকে ইগনোর করে গেছে, উনি কিন্তু ওই জায়গাটাও ফোকাস করেছেন। মাদ্রাসার বাচ্চাদের ক্রেডিট কতজন দিয়েছে, অথচ জুলাই গণ অভ্যুত্থানের টাইমে আমরা তো একদম স্বচক্ষে দেখেছি এই যে মাদ্রাসার বাচ্চারা যে পরিমাণ স্যাক্রিফাইস করেছে। আবার ধরুন প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা রাস্তার পাশে সবজি বিক্রি করে, ফেরি করে, তাদের অবদানের কথা, রিক্সাওয়ালা ভাইদের অবদানের কথা, প্রত্যেকেই নেমে এসেছিল, জন্যই এটা একটা সফল গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে গিয়েছিল। তো তারেক রহমান সাহেব যেটা করলেন, প্রথমত উত্তর দিলেন তার দলেরও কেউ যদি বলে থাকে এই ব্যাপারটাকে উনি এন্ডোর্স করেন না, দ্বিতীয়ত উনি এই ব্যাপারটাও ব্রেক করে দিলেন যে মাস্টার মাইন্ড নামে আসলে কোনো কিছু নাই, দেশের জনগণ তারাই হইলো এই আন্দোলনের সবকিছু। সো আমার মনে হয় যে এই উত্তরটা সবার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে, বরং উনি যে টোনে কথা বলেছেন এটা খুবই কনভিন্সিং। আসলে ব্যক্তিগতভাবে কখনো তো ছিলও না, এই জন্য আমরা সবসময় একটা কথা বলি কি জানেন, ধরেন নাহিদ ইসলামকেও ইমাম বানানোর দরকার নাই,
যে সে তো তার অবদানের জন্যই সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। মাহফুজ আলমেরও অবদান আছে, তাকেও এই ধরনের সুপার হিউম্যান বানানোর দরকার নাই। তারেক রহমানকেও এই জায়গায় সুপার হিউম্যান বানানোর কোনো দরকার নাই, বরং আমরা যার যা ভূমিকা আছে সেটা দিয়ে যদি মূল্যায়ন করি, দেশের সবাইকে যদি এন্ডোর্স করি, সেটাই সম্ভবত একটা স্মুথ ফাংশনিং এর জন্য যথেষ্ট। এই দেবত্ব আরোপ করার যে কালচার অতীতে বাংলাদেশে ছিল, সেই জায়গাটা যদি কমে যায়, সবাই যদি মানুষ হিসেবে মানুষের মধ্যে ট্রিট করে, সেটাই সম্ভবত একটা ভালো রাজনৈতিক কালচার গড়ে উঠতে পারে বলে আমার বিশ্বাস। জি, আপনার কথায় সরকারের প্রসঙ্গ আসলো। সরকার নিয়ে একটা দ্বিতীয় পর্বে একটা বেশ বড় সড় আলাপ হয়েছে। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তার ব্যক্তিগতভাবে তাকে প্রশংসা করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আস্থা অনাস্থার একটা ব্যাপার সেটাও বলেছেন। তো এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আমার কাছে মনে হয় যে রাজনীতিতে নিত্যদিনের নানা সংকট থাকে এবং রাজনীতিতে বিশ্লেষণের জায়গাটা হয় প্রত্যেক দিনের ঘটনা প্রবাহ দেখে। মানে এইটার ব্যাপারটা কি, মানে আবহাওয়ার বিশ্লেষণের মতো। কখনো দেখবেন আকাশে প্রচন্ড রোদ, তারপর কখনো দেখবেন গ্লুমি একটা ওয়েদার থাকবে, কখনো বর্ষার বিষণ্ণ মেদুর থাকবে। সো এক একটা দিনে যখন যে ব্যাপারটা আপনি দেখবেন, বিশ্লেষণটা তো ওই অনুপাতেই হবে, রাইট? আপনি তো সবসময় বলতে পারেন না যে চিরস্থায়ী ভালো বা চিরস্থায়ী খারাপ নামে রাজনীতিতে আসলে কিছু আছে, এটা আসলে নাই। সো এই জন্য উনি দেখবেন খুবই স্পেসিফিক কিছু ইভেন্টের কথা বলেছেন, যে ইলেকশনের ব্যাপারটা যখন জরুরি ছিল, সরকারের জায়গা থেকে যখন কোনো স্পেসিফিক রোডম্যাপ আসছিল না, তখন কিন্তু তারা মনে করেছেন যে এটা আর্জেন্ট একটা ইস্যু সরকারের, তখন ওই জায়গাতে সরকারের সমালোচনা হয়েছে। আবার সরকার যখন একটা সমস্যা সমাধানের দিকে আগাচ্ছিলেন, সেই জায়গাতে কিন্তু তারাও খুবই কনভিন্সড হয়েছেন এবং সেটার ক্ষেত্রে আবার প্রশংসাও করেছেন। অ্যাট দ্য সেম টাইম আরও একটা ইন্টারভিউর কথা আমি বলি, বেশ কিছুদিন আগে তারই একজন অ্যাডভাইসারের মাধ্যমে এই বার্তাটাও কিন্তু দেওয়া হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে জনগণের ভোটে, তাহলে তাদেরও কন্ট্রিবিউশন করার জায়গাটা অবশ্যই সম্মানের চোখে রেখে তারা এটা করার সুযোগ পাবেন। তার মানে ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ নাই। এমনকি আজকের ইন্টারভিউয়ে এই সেকেন্ড পার্টে চমৎকার একটা কনক্লুশন টেনেছেন যে এই সরকার রাজনৈতিকভাবে যদি দেখতে হয়, তাহলে দেখতে হবে তাদের পারফরমেন্সের উপরে। তাদের পারফরমেন্স যদি ভালো থাকে, অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হবে। আর তারা যদি বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে যায়, তাহলে তো এই দায়টা অ্যাবসলিউটলি সরকারের ঘাড়েই বর্তাবে। কিন্তু একই সাথে এই আশাবাদও কিন্তু ব্যক্ত করেছেন যে এই সরকার সফল হোক, সেটা তো আমাদেরই চাওয়া, এবং সেটাকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করার যে প্রক্রিয়া, সেই ব্যাপারেও কিন্তু উনি সমর্থনটা জারি করেছেন। সো আমার কাছে মনে হয়েছে যে একজন রাজনীতিবিদের চোখ দিয়ে যেভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেখা উচিত, এক্স্যাক্টলি উনি ওই কাজটাই করছেন এবং দ্যাট ইজ দ্য পারফেক্ট অ্যাপ্রোচ। জি, ভারতের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এবং তিনি খুব বোল্ড উত্তর দিয়ে ফেললেন। কি আপনার কাছে কি মনে হয়? আপনাকে জাস্ট যদি ইন্টারভিউটা আমি দেখি, আমি অনেক ইন্টারভিউ খুব মনোযোগ দিয়ে দেখি, ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও যেসব ইন্টারভিউ আছে, বা অতীতেও ধরেন যে শেখ হাসিনার যেসব ইন্টারভিউ আসতো সামনে, বা বিশ্বের বড় বড় রাজনৈতিক নেতার যে ইন্টারভিউগুলো, মানে একজন রাজনীতিবিদের সৌন্দর্যটা হলো কত কঠিন প্রশ্নটাকে উনি কত ইজিলি ফেস করতে পারছেন। তারেক রহমানকে কিন্তু এই টাইপ অনেকগুলা প্রশ্ন করা হচ্ছিল, যে প্রশ্নগুলা দেখলে মনে হবে একদম চমৎকার ইয়র্কার, কখনো দেখবেন অনাকাঙ্ক্ষিত ইনসুইঙ্গার পড়ে যাচ্ছে, মানে আবার এমন বল যেটাতে একদম ব্যাকফুটে খেলতে হবে, এবং ওনাকে খুব সাবলীল ভাবে সেই ব্যাপারটা আমি দেখেছি ফেস করেছেন। এবং ভারতের প্রশ্ন উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, সবার আগে বাংলাদেশ। এটা তো নতুন না, অনেক আগে থেকেই উনি বলছেন। একই সাথে উনি আরেকটা ব্যাপারও কিন্তু মেনশন করেছেন যে অতীতের ফ্যাসিবাদী সরকার যেটা করতো, যে দেশের স্বার্থকে বিকিয়ে দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেই জায়গাটা আর থাকবে না। সো মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এবং উনি ডিরেক্ট অনেক কথার ভেতরে কিছু ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড তো নেবেনই। রাজনীতিবিদরা তো আবার সব কথা অক্ষরে অক্ষরে বলে দিবেন, এটা ভাবাটাও তো অনুচিত। কিন্তু একটা জায়গায় গিয়ে উনাকে দেখলাম খুবই স্পেসিফিক উত্তর দিয়েছেন। ওই টাইমে আমার মনে হয় যে যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে সর্বাগ্রে ধারণ করে, যারা হৃদয়ে আত্মীকরণ করতে পেরেছে বাংলাদেশকে, ওই সময়টা মানে প্রত্যেকেরই খুশি হওয়া উচিত, ইরেসপেক্টিভ অফ দেয়ার পলিটিক্যাল ভিউজ। উনি সরাসরি বলছেন যে ফেলানির মতো কাউকে ঝুলে থাকতে হবে না, পানির হিস্সা আদায় করতে হবে। এই যে এই কথাগুলো, আমরা তো আমাদের যারা রাষ্ট্রনায়ক হবেন বা হতে যাবেন, বা যারা এই ক্যাপাসিটি ধারণ করবেন, তাদের কাছ থেকে তো আমরা এই এক্সপেকটেশনটাই রাখি, এবং এটা যে হবে তার একটা প্রমাণ। দেখবেন বিএনপি কিন্তু
ঠিক এই অন্তর্বর্তীকালীন সময়েই তারা কিন্তু একটা কাজ করেছে, তিস্তার পারে গিয়ে 2 দিনের কিন্তু একটা প্রোগ্রাম করেছিল। তারা আগরতলাতে তারা কিন্তু একটা কি করেছে, তারা কিন্তু একটা রোড শো করেছে। তিস্তার কার্যক্রম এখনো চলছে এবং এই ব্যাপারটা অনেক আগে থেকে, এটা যদি দেখেন মূলত এটা কিন্তু নতুন শুরু না। এই পানির হিস্সা নিয়ে জিয়াউর রহমান সাহেব অসম্ভব রকমের চেষ্টা করেছেন। কারণ আমি আন্তর্জাতিক পরিবেশ আইনেরও ছাত্র ছিলাম, মানে ওইটা পড়তে গিয়ে বাংলাদেশের নদ নদীর পানির যে হিস্সা, এটা নিয়ে আমার খুব সিরিয়াসলি পড়াশোনা করতে হয়েছে। সো ওই জায়গাতে জিয়াউর রহমান সাহেবের অবদান আছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান আছে, এমনকি বেগম খালেদা জিয়াও কিন্তু এই পানির ন্যায্য হিস্সা নিয়ে খুব সিরিয়াস আর্গুমেন্টে ছিলেন। ইনফ্যাক্ট আপনাকে আরো একটা কথা বলি, দেখবেন টিপাই মুখ বাদ নিয়ে যখন অনেক আলাপ আলোচনা চলতে থাকে, খালেদা জিয়া তো তখন বিরোধী দলীয় নেত্রী। উনি বিরোধী দলীয় নেত্রী হয়েও কয়েক দফা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি পাঠিয়েছেন। উনার ওই নোটের পর আলোচনা হয়েছে এবং যে আলোচনাটা ভারতের পার্লামেন্টে পর্যন্ত হয়েছে। সো ওই যে ধারাবাহিকতা, ওই ধারাবাহিকতাটা আমার মনে হয় যে তারেক রহমানও একদম অক্ষরে অক্ষরে ধারণ করছেন এবং অনেক জায়গায় ডিপ্লোম্যাটিক স্ট্যান্ডের ভেতরে উনি সরাসরি যখন বলে ফেলছেন যে ফেলানির মতো করে কাউকে আর যাতে ঝুলতে হবে না, পানির ন্যায্য হিস্সা পেতে হবে, তার মানে উনি একদম ক্লিয়ার কাট একটা বার্তা দিয়ে দিয়েছেন। এবং একই সাথে আর একটা কথাও নিশ্চয়ই আপনার নজর এড়ায়নি, উনি কিন্তু এই ব্যাপারটা বলছেন ভারতের সাথে সম্পর্কের যে প্যারামিটার, যে ভারত যদি এই যে পতিত স্বৈরাচারের মানে যারা ছিলেন ফ্যাসিস্টকে যদি জায়গা দেয়, তাহলে জনগণ যে সেই ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছেন এবং সম্পর্কের ক্ষেত্রে এটাও যে একটা ফ্যাক্টর হবে, সেটাও কিন্তু একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। হয়তোবা তার কণ্ঠস্বর অনেক বেশি আপ ডাউন করেনি, কিন্তু যেটা বলেছেন খুবই বোল্ড এবং স্পেসিফিক ভাবে। আমার কাছে মনে হয় যে আজকে সেকেন্ড পর্বের ইন্টারভিউয়ের সবচেয়ে ইন্টারেস্টিং জায়গাটা ছিল এই পার্টিকুলার পয়েন্টটা। জি, আপনার কথার মধ্যে থেকে আবার আমার আর একটা প্রশ্ন এসে গেল, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারপর তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, এই মানুষগুলোর কথা ফ্রিকুয়েন্টলি এসেছে। যেমন প্রেসিডেন্ট জিয়ার কথা রাজনৈতিকভাবে এসেছে, বেগম জিয়ার কথা রাজনৈতিক এবং ব্যক্তিগত পারিবারিকভাবেও এসেছে, মানে দুইভাবেই কিন্তু এসেছে। তো কিছু কিছু জায়গায় কি আপনার মনে হয়েছে যে তিনি একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন পরিবারের কথা, বিশেষ করে যখন স্মৃতিগুলোর কথা বলছিলেন, একটু আবেগ আপ্লুত হয়েছে বলে কি মনে হয়েছে আপনার কাছে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় এটা হয়েছে, দ্যাট ইজ ভেরি আনইউজুয়াল থিং। কারণ হলো জিয়া পরিবারকে যদি খুব ক্লোজলি অবজার্ভ করেন তাহলে দেখবেন এই ইমোশনাল জায়গাগুলোকে তারা পারতপক্ষে অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন। এবং এই ব্যাপারটা এসেছে অবশ্যই প্রশ্নের কারণেই, প্রাসঙ্গিকভাবে। সেটা যদি না আসতো আমার মনে হয় না যে এতটুকু আলোচনাটা হতো। যেমন ধরেন যে মুহূর্তে ওই যে আওয়ামী লীগের শাস্তির প্রশ্নটা আসছে, উনি ওইটাকে কিভাবে ধারণ করছেন যে ওনারা তো ডিরেক্ট ভিকটিম, উনি নিজে ভিকটিম, একই সাথে ধরেন যে ওনার মা ভিকটিম, ওনার ভাই তো মারাই গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তো এই যে ব্যক্তিগত ভিকটিমহুডের জায়গাটা, উনি কিন্তু এটাকে আবার কি করেছেন, উনি কিন্তু শুধু এইটাই বলছেন না, এই জায়গায় একটা সুস্পষ্ট পার্থক্য আছে। উনি এইটাকে বলে বলছেন এইটা শুধু আমাদেরই গল্প না, এই টাইপ অনেক সাফারিং আরো শত শত হাজার হাজার মানুষের উপর দিয়ে গেছে, যারা করেছে তাদের উপরে, যারা করেছে এই কাজটা তারা যাতে ন্যায় বিচার ফেস করে। তার মানে উনি কিন্তু এই ব্যাপারটাকে শুধু আবেগের ভেতরেই রাখেননি, বরং এই ব্যাপারটা যে বাংলাদেশের বহু মানুষের বাস্তবতা, ওই নিপীড়িত মানুষের উদাহরণ হিসেবে টান দিয়ে নিয়ে এসেছেন। একই সাথে দেখবেন যে এই আবেগটা আসাটাও খুবই স্বাভাবিক, তার কারণ উনি দীর্ঘদিন বাইরে আছেন। দেখবেন এতদিন পরে যখন এলাকায় আসবেন, দেশে আসার মতো একটা মুহূর্ত তৈরি হয়ে গেছে। জাস্ট চিন্তা করেন, ওনারা দুই ভাই কিন্তু খুব বেশি বয়সের গ্যাপ ছিল না, একই সাথেই ছিল। যদি এটাই হতো, দুইজনের অসম্ভব রকমের অনেক স্মৃতি আছে। এমনও হতে পারতো তার ভাই দেশে হয়তো বা একসাথেই আসতো, অথবা এসে তার ভাইকে জড়িয়ে ধরতে পারতো। সেই জায়গাটা কিন্তু উনি আর পাচ্ছেন না। কিন্তু দেখেন, অতীতেও আমরা দেখেছি যে স্বজন হারানোর বেদনা টার্মটাই একটা ট্রলে পরিণত হয়ে গিয়েছিল প্রত্যেকটা জায়গায়, অধিক চর্বিত চর্বণের জায়গায়। কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু ওনারা সচেতনভাবে যতটা না আসলেই না ওইটা বলে ওইটাকে আবার ভাগ করে দিচ্ছেন যে এটা শুধু আমার একার না,
বহু মানুষেরও এই ধরনের সাফারিংস এর ভেতর দিয়ে যেতে হয়েছে। তো এই জায়গাগুলোতে ওনার পার্সোনাল আলাপ, এমনকি দেখবেন ওনার এই আলাপ আলোচনার ভেতরে ওনাদের বাড়ির যে পোষা বিড়ালটা, জি জি প্রত্যেকটা আলোচনায় কিন্তু সেই জায়গাতে স্থান পেয়েছে। আবার ওনার তো লম্বা একটা চিকিৎসার ভেতর দিয়ে যেতে হয়েছে, ওনার ওয়াইফ, ওনার মেয়ে, তারাও যে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেন এটা তো আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই জানি যে কিভাবে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। সো এই ব্যাপারটাও কিন্তু কৃতজ্ঞতা বোধ যেটা, সেটাও কিন্তু উনি ফেস করেছেন খুব ইজিলি। তো এরপরে আমরা একটু নির্বাচনের দিকে আগাতে চাই। তিনি মনোনয়নের ব্যাপারে যে প্রসঙ্গটা বলেছেন যে জনগণের সাথে কানেকশন, তো বিএনপিকে আসলেই সেভাবে মনোনয়নের ব্যাপারটা নিশ্চিত করতে পারবে? আমার কাছে মনে হয় ইট উইল বি এ ভেরি টাফ গেম, বাট অ্যাটলিস্ট সেই প্রক্রিয়াটা চলছে খুব ভালো মতোই। অ্যাটলিস্ট অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো করার একটা ইচ্ছা এবং সদিচ্ছার জায়গাটা মোটামুটি দেখা যাচ্ছে। তবে আমি আবার বলছি ইট উইল বি ভেরি টাফ গেম। তার কারণ দেখেন 2008 সালও মানে খুব একটা বাজে সময় গিয়েছিল, তারপরের পরবর্তী 3টা ইলেকশনে সেই অর্থে আসলে রিপ্রেজেন্টেশন ছিল না, বা ইচ্ছা করলেও ইলেকশনটা আসলে হয় নাই। সো অনেক প্রার্থীতা কিন্তু জমে গেছে, অনেক আসনে আছে 5 থেকে 7 জন, কোনো জায়গায় 10 জন করে প্রার্থী আছে, এবং অনেক জায়গায় একাধিক 2-3 জন করে খুবই যোগ্য প্রার্থীরাও আছেন। এটা যদি নিয়মিত ইলেকশন হতো, ধরেন 14 থেকেও প্রার্থী হতো, 18 থেকেও প্রার্থী হতো, 24 কেও প্রার্থী হতো, কিন্তু সেই ব্যাপারটা তো হয় নাই। দেখা যাবে যে অনেক মানুষ যোগ্য, কিন্তু আসনগুলো তো আবার একটা করে, অনেক জায়গায় যোগ্য মানুষ হওয়া সত্ত্বেও দেওয়া যাবে না, অনেক জায়গায় মিশেলটা দরকার হবে, নবীন প্রবীণের মিশেলটা দরকার হবে, আবার অনেক জায়গায় দলকে সাংগঠনিকভাবে চালানোর জন্য হয়তো বা কেউ কেউ থাকবে, কেউ কেউ হয়তো বা পার্লামেন্টারি ফর্মে রিপ্রেজেন্ট করার জন্য কেউ কেউ থাকবে, জোটের অনেক জায়গাতে ছেড়ে দিতে হবে। সো এটা একটা টাফ গেম হবে, বাট আমি আশা করি যে সেই ব্যাপারটাকে মিনিমাইজ করার জন্য তাদের চেষ্টাটা থাকবে। একই সাথে মানে অর্গানাইজড যারা আছেন তাদের পাশাপাশি ধরেন যে সততার প্যারামিটারটাও খুব সিরিয়াসলি বিবেচনায় নেওয়া উচিত। কারণ এই জায়গাটা যদি ভুল হয়, সামনের দিনের জন্য রাজনীতি করাটা কিন্তু সবার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তার কারণ হলো এখন শুধু মুখ দিয়ে কি বললেন এটা দিয়ে আসলে রাজনীতিটা চলবে না, মানুষ প্র্যাকটিক্যাল উদাহরণটা দেখতে চায়। ধরেন দেখলেন যে সত্যিকার অর্থেই একজন দুর্নীতিবাজ, সত্যিকার অর্থেই একজন চাঁদাবাজি করে বেড়ায়, সত্যিকার অর্থেই একজনের খুব বাজে ইমেজ আছে, সে যদি নমিনেশন পায়, দলকে যদি রিপ্রেজেন্ট করে, এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক তৈরি হবে। সামনের যে রাজনীতি তারেক রহমানের যেটা ভিশন সেটা হলো খুবই পলিসি ড্রিভেন রাজনীতি হতে যাচ্ছে। সো যুগের সাথে সাথে এই পরিবর্তনটাকেও কিন্তু অ্যাডাপ্ট করতে হবে। আবার পুরোপুরি আপনি একটা প্যারাডাইম শিফটে চলে যাবেন এটাও তো সম্ভব হয় না। সো সবকিছু মিলে কোথাও কোথাও হয়তো বা ট্রেডিশনাল ফর্মটা থাকবে, কোথাও কোথাও নতুনত্ব চলে আসবে। সো একটা হারমোনিয়াস একটা ব্যালেন্স চলে আসবে বলেই আমি মনে করি। এবং এই কাজটা করা যদিও খুবই দুরূহ একটা ব্যাপার হবে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায়, কিন্তু সেই কাজটা করার জন্য যথেষ্ট পরিমাণ সদিচ্ছা অন্তত ব্যক্তি তারেক রহমানের আছেন, এবং পার্টির হাইকমান্ডের বেশ কয়েকজন আমি জানি যে তারা অন্তত পক্ষে এই ব্যাপারে খুবই মানে সিরিয়াস লেভেলেই তারা কাজটা চালাচ্ছেন। জি, সংস্কার নিয়ে আলাপ হয়েছে, সংস্কার নিয়ে বেশ অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। বিএনপি অনেক সংস্কারে একমত হচ্ছে না অন্যদের সাথে, সেই বিষয়েও প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে কি তিনি একটু ক্ষুব্ধ হলেন কিনা, যে বিএনপি তো অনেক আগে থেকেই সংস্কার, যখন কেউ বলে না তখন বিএনপি বলেছে সংস্কারের কথা? ক্ষুব্ধ হয়েছে ব্যাপারটা এইরকম না, বরং দেখেন সংস্কারের জন্য তো কনসার্ন ব্যক্তিরাও আছেন যারা অলরেডি বসে আছেন। ওনার জায়গাটা যেটা ছিল যে প্রশ্নের ভেতরে কিন্তু একটা ফ্রেমিং করার প্রবণতা ইন্টারভিউয়ারদের থাকে, এটা অনেক জায়গায় স্বাভাবিক একটা ব্যাপার। সেই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবেন এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, রাইট? আমি সবসময় একটা বলি, লাসিথ মালিঙ্গা আমার খুব পছন্দের একজন পেসার ছিলেন। একটু মনে করে দেখেন 2006 থেকে শুরু করে আপনি যদি এই 2011 পর্যন্ত যদি চিন্তা করেন, এই টাইম ফ্রেমে লাসিথ মালিঙ্গার যে ইয়র্কার ডেলিভারিগুলা, এটা ব্যাটসম্যানদের জন্য একটা বিভীষিকা হয়ে যেত। কিন্তু দেখবেন যে ঠিক তার কিছুদিন পর থেকে দেখবেন কিছু কিছু প্লেয়ার ছিল এটাকে খুব চমৎকার ভাবে হ্যান্ডেল করা শুরু করলো। ভিলিয়ার্স তো ছিলেনই, মহেন্দ্র সিং ধোনির কথা বলেন, বিরাট কোহলির কথা বলেন, তারা কিন্তু একদম বটম এন্ডে গিয়ে ওই ইয়র্কার ডেলিভারি গুলাও কিন্তু এমন হয়েছে একদম স্ট্রেট ছক্কাও হয়ে গেছে। সো আমি ওইটা বলি যে ওই প্রশ্নগুলা কিভাবে ফেস করছে এটাও একটা আর্ট, এবং উনি কিন্তু জবাবটা পারফেক্টলি দিয়েছেন যে সংস্কারের আলাপ তো আমরা অনেক আগে থেকেই শুরু করেছি, ইয়েট সংস্কার প্রক্রিয়ার ভেতরেও তারা একটা ব্যাপার খুবই ক্লিয়ারলি, এটা বিএনপির পক্ষ থেকে অনেক আগে থেকেই বলছেন, উনিও কিন্তু ব্যাপারটা খুবই স্পেসিফিক্যালি বলছেন
যে আমরা যদি এইটা করতাম যে সবকিছু মেনে নিলাম পরে গিয়ে কোনো কিছুই মানলাম না, তাহলে তো এখন তো অন্তত পক্ষে সবাই খুশি থাকতো অনেক জায়গাতে। ওনারা কিন্তু এটা করছেন না। এটা কিন্তু রাজনীতিতে মনে রাখবেন খুবই বড় ধরনের একটা চ্যালেঞ্জ নেওয়া। অনেকে আছে না অনেক পপুলিস্ট কথা বলে হাততালি পাওয়ার একটা চেষ্টা করে, 5 আগস্টের পরে এই ধরনের বহু মানুষ আছে যারা জানে যে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নাই, কিন্তু এমন কথা বলছে যে বলে হাততালি পাওয়ার মানে প্রাণান্তর চেষ্টাটা চালাচ্ছে। সো উনি ক্লিয়ারলি বলছেন যে ওইটা আমরা করছি না, রেদার যেটা মনে হচ্ছে যে না এইটা আমাদের অবস্থানের সাথে যাচ্ছে না, ওইটা নোট অফ ডিসেন্ট তারা দিয়ে দিচ্ছেন যে ইনস্ট্যান্ট মানুষ যদি হাততালি নাও দেয় তারপরেও সততার জায়গাটা যাতে ক্লিয়ার থাকে যে না আমরা তো আমাদের অবস্থানটা ক্লিয়ার করেছিলাম। এবং দেখবেন গণতন্ত্রের তো এটাই সৌন্দর্য, যেন আপনি আর আমি দুইজন তো আলাদা মানুষ, দুইজন মানুষের সব কথা একসাথে মিলবে না, কিন্তু অনেক জায়গায় তো ছাড় দেওয়ার মানসিকতা আছে জন্যই 4-5টা পয়েন্ট এমন হয়েছে না যে প্রথমে তারা হয়তো বা বিএনপির স্ট্যান্ড থেকে ছিল যে না আমরা এটা করব না, ধীরে ধীরে তারা ওই ব্যাপারে কিন্তু অ্যাগ্রি করছে। এটাও কিন্তু একটা গণতন্ত্রের সৌন্দর্য যে আর্ট অফ কম্প্রোমাইজ। আর্ট অফ কম্প্রোমাইজ যদি না থাকতো ঐকমত্য কমিশন কি এত চমৎকার ভাবে কাজ করতে পারতো? আবার তার মানে এই না যে সব প্রস্তাব সবারই মেনে নিতে হবে, আমার সব প্রস্তাব তো আপনি মানবেন না, আপনার সব প্রস্তাব আমি মানবো না, কিন্তু দিন শেষে যে একই সাথে বসে আলাপ আলোচনাটা চলতে পারে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ বাংলাদেশ, বেসিক্যালি দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যেটা অতীতে ছিলই না, বর্তমানে এই কালচারটা ডেভেলপ করছে। এবং এই জায়গাতে বিএনপি খুবই অনেস্ট থাকার চেষ্টা করছে জন্যই যেটা সে মানার মতো না সেটা সে ইনস্ট্যান্ট জানিয়ে দিচ্ছে, কোনো পপুলিজমের ধার সে ধারছে না। সো আবার আর একটা ব্যাপার চিন্তা করেন যে এই জায়গাগুলো যারা যেটা প্রমিস করছে ভবিষ্যতে, শুধু বিএনপির জন্য না, অন্য সকল রাজনীতির বিদদের জন্যই, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, বিভিন্ন বাম সংগঠন হোক বা অন্যান্য যত দল আছে প্রত্যেকে যে যা বলছে এই ব্যাপারগুলো কিন্তু রেকর্ডেড থাকছে। একটা সময় ছিল মানুষ কোনো প্রমিস করতো 10 টাকা কেজি চাল খাওয়াবো, আলটিমেটলি না খাওয়ালেও মানুষ উড়িয়ে দিত, কিন্তু এখন কিন্তু আর এটা করার সুযোগটা থাকবে না। অতএব রাজনীতিবিদদের খুবই প্রিসাইজ হওয়া উচিত, খুবই স্পেসিফিক হওয়া উচিত, এবং কোনো কিছু বলে পলিটিক্যাল রেটরিক বলে উড়িয়ে দেওয়ার আর কোনো সুযোগটা নাই। সো আমার কাছে যেটা মনে হয় ঐকমত্য কমিশনে যে ধরনের আলাপ আলোচনা হচ্ছে, অনেকেই অনেক নৈরাশ্যবাদী কথাবার্তা বলে, আমি খুবই আশাবাদী মানুষ, অনেক ব্যাপারে ঐক্যমত্য হয়েছে যে ব্যাপারটা আজ থেকে 4 মাস আগেও কেউ যদি বলতো যে এই জায়গাগুলোতে ঐক্যমত্য হবে, আমি অন্তত পক্ষে কনফিউজড থাকতে পারতাম। কিন্তু এগুলো তো ডেভেলপমেন্ট, সো এই ডেভেলপমেন্টগুলোকেও আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। একদিনেই তো বাংলাদেশ আর লিফট বেয়ে অনেক উপরে চলে যাবে না। এই প্রক্রিয়াটাকে আমি বলি এই ডেমোক্রেটিক ট্রানজিশনের এই ব্যাপারটা হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠার মতো জায়গা। অনেকেই হয়তো বা কল্পনায় কিছু খোয়াব দেখেন যে বাংলাদেশ বোধ হয় যে এই হাবিয়া দোজক থেকে এক লাফে জান্নাতুল ফেরদৌসে উঠে যাবে লিফটের মাধ্যমে, কিন্তু আমার কাছে মনে হয় এই প্রক্রিয়াটা একটা কষ্টসাধ্য প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা হলো সিঁড়ি দিয়ে একের পর এক উপরে ওঠার প্রক্রিয়া। এবং এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে আলোচনাটা খুবই বাস্তবসম্মত হয়েছে। জি, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা এসেছে, আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় গণমাধ্যমের স্বাধীনতা কি বিএনপি ক্ষমতায় আসলে নিশ্চিত করতে পারবে? অতীতেও বিএনপি যখন ক্ষমতায় ছিল দেখবেন এই গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে কিন্তু তারা মোটামুটি খুব ভালো পারফর্ম করেছে। কিছু কিছু জায়গায় তো ত্রুটি থাকবেই, এমনকি তারেক রহমান সাহেব কিন্তু আজকে দেখবেন 2-1টা জায়গায় উনি কিন্তু এটাও বলেছেন যেসব জায়গায় আমাদের ত্রুটি ছিল, ভুল ছিল, সেই জায়গাগুলো আমরাও তো সংশোধন করার চেষ্টা করব। মানে ওই যে ভুল হওয়ার যে জায়গাটা, আপনি জাস্ট চিন্তা করেন তো যে আজ থেকে ঠিক 1.5 বছর 2 বছর আগে কোন একটা পার্টির সর্বোচ্চ ব্যক্তি তারা নিজেদের ভুল হলে আমরা এটা শুধরে নিয়ে ভালো করব, এই যে মেন্টালিটি কি রাখতেন? এই ব্যাপারটা আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান সাহেব যখন বলছেন, এটা কিন্তু বিএনপির অন্য সবার জন্য একটা শিক্ষণীয় ব্যাপার যে কোনো কিছু যদি মনে হয় রিভিউ করা দরকার, রিভিজিট করা দরকার, আপস্কেল করা দরকার, সেই জায়গাটা খুব কমফোর্টেবলি করা উচিত। মানে একটা জিনিস ভুল হলে ভুলটাকে আঁকড়ে রাখা কোনো সমাধান না, বরং ভুলটাকে স্বীকার করে ভুলটাকে উতরে যাওয়ার জন্য ভালো কাজ করাটা সমাধান। এই অ্যাপ্রোচটা কিন্তু ওনার ভেতরে ছিল। সো বিএনপি গণমাধ্যমের স্বাধীনতার যদি কথা বলেন, ওই যে শিশির ভট্টাচার্য সাহেব যে ধরনের কার্টুন ওই টাইমে আঁকতেন, তার জন্য কি তাদেরকে মুস্তাক আহমেদের মতো মানে জেলের ভেতরে মরে যেতে হয়েছে, বা কিশোরের মতো এইভাবে স্বাভাবিক জীবনযাপন একেবারে বিপর্যস্ত হতে হয়েছে, বা ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা ছিল কালা কানুন, পরবর্তী নাম যদিও চেঞ্জ করা হয়েছে, এই টাইপ আইনের মাধ্যমে তাদেরকে কি হেনস্থা করা হয়েছে? করা হয় নাই। আবার দেখবেন এই 5 আগস্টের পরবর্তী সময়ে তারেক রহমানকে নিয়ে মক করা হচ্ছে, সেই জিনিস নিজেও শেয়ার দিয়েছেন। আমি
কাজটা দেখতে চাই। আমি এখনই এতটা বেশি প্রশংসাই শুধু করব না যে এটা হবেই, এই গ্যারান্টি তো আমি দিতে পারি না, কিন্তু অ্যাপ্রোচটা আমার কাছে ভালো মনে হয়েছে যে না তারা হয়তো এটা করবেন, কারণ অতীতেও কিন্তু তারা এটাকে করেছেন। ওই যে বললাম না, শিশির ভট্টাচার্যের কার্টুনের কথাই বললাম, আবার পত্রিকায় দিনের পর দিন ডিসইনফরমেশন ছড়ানো হয়েছে একদম মেইন স্ট্রিম পত্রিকাগুলোতে, কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু ওই ধরনের স্টেপ নেওয়া হয় নাই। হোয়ারাস দেখবেন শেখ হাসিনার আমলে সেই একই পত্রিকাগুলা কিভাবে শুধুমাত্র তোষামোদি করেছে। শেখ হাসিনার যারা প্রেস কনফারেন্স করতো, আপনি যদি চিন্তা ভাবনা করে দেখেন, তেলের গোডাউন নিয়ে বসে, হ্যাঁ সেটা কি হতো আশা করি আপনি বলছেন, আমি আর নতুন করে বলবো না। সো আমার কাছে যেটা মনে হয় তার অ্যাপ্রোচটা ভালো লেগেছে, কিন্তু সামনের দিনে আমরা এই কাজটাও দেখতে চাই এবং আমার কাছে মনে হয় যে একটা ভালো সময় আসবে এবং গণমাধ্যমের জন্য এই স্বাধীনতার প্রশ্নটা খুবই জরুরি। আবার একই সাথে গণমাধ্যমেরও উচিত মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ব্যাপারটা যতটা অ্যাভয়েড করা যায়। তা না হলে যেটা দেখা যায় ইচ্ছাকৃতভাবে গণমাধ্যমে অনেক ফ্রেমিং এমনভাবে করা যায় যাতে করে দীর্ঘস্থায়ী একটা ক্ষতি হতে পারে। আমি আপনাকে একটা সুস্পষ্ট উদাহরণ দিই, ডেইলি স্টার বলেন, প্রথম আলো বলেন, ওই যে ১/১১ সরকারের টাইমে মানে এজেন্সি টুকলি নোট আসতো সেইটা তারা ছাপিয়ে দিত। আপনার কিন্তু কি করতে হয় যে নিউজ এইভাবে যদি আসে ওই পক্ষকেও কিন্তু কাউন্টার করার সুযোগটা কিন্তু দিতে হয়, কিন্তু সেগুলো না করে এই যে এইভাবে তার বিরুদ্ধে যেভাবে একের পর এক নিউজ ছাপা হয়েছে এবং সেটার মাধ্যমে একটা ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে, সেই জায়গাটা যে কত বড় অন্যায় ব্যাপার ছিল এটা কিন্তু ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সাহেব নিজেই স্বীকার করেছেন। কয়েক বছর আগে একটা প্রশ্নোত্তর পর্বে ওনাকে যখন জিজ্ঞেস করা হয়, উনি বলেছেন ওনার এডিটোরিয়াল লাইফের সবচেয়ে খারাপ কাজটা ছিল ওইটা, মিসজাজমেন্ট ছিল ওইটা এবং এইটা ওনার অন্যায় ছিল, এটা কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন। কিন্তু দেখেন বাংলাদেশের কতজন মানুষ জানেন যে মাহফুজ আনাম সাহেব ওই ১/১১ টাইমে তারেক রহমানকে নিয়ে এজেন্সি টুকলি নোট যেগুলা হুবহু ছাপিয়ে দিত যাচাই বাছাই না করে, সেটার জন্য যে মাহফুজ আনাম সাহেব পাবলিকলি অ্যাপোলজেটিক ছিলেন সেই ব্যাপারটা কিন্তু মানুষের কাছে ঠিকমতো পৌঁছায় নাই। কাজে গণমাধ্যমের এটাও দায়িত্ব যে সত্যটাকে সামনে তুলে ধরা। এমনকি আমি এটাও চাই সামনের দিনে ধরেন বিএনপির নেতারা যদি দুর্নীতিবাজ হয়, কেউ যদি কোনো অপকর্ম করে, সেই ব্যাপারটা অবশ্যই গণমাধ্যমে আসা উচিত, দুদকের তদন্ত করা উচিত। কারণ দিন শেষে আমরা একটা ভালো বাংলাদেশ চাই, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, মানে দেশের স্বার্থের আগে ব্যক্তি বা দলীয় স্বার্থ না। দলের ভেতরে যদি দুর্নীতিবাজ থাকে সেই ব্যাপারগুলো নিয়ে তো গণমাধ্যম কথা বলে এটা দেশের মানুষের জন্য ভালো, দলের জন্য ভালো, এবং সেই অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয়েছে তার কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। দ্যাট ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ। আমরা অনেক লাভ করেছি। আওয়ামী লীগ এবং জামায়াত এই দুইটি দল বিষয়ে তাকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে। তিনি কিন্তু, আমি একটা জিনিস স্পষ্টভাবে খেয়াল করেছি, এই দলগুলোর নাম মুখে না নিয়ে উত্তর দিয়েছেন। এটার আসলে কারণ কি? আমি আপনাকে বলে কিছু দুসরা ডেলিভারি ছিল, সাংবাদিকদের পক্ষ থেকে কিছু দুসরা ডেলিভারি ছিল, যেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি করার মতো সুযোগ হয়তোবা অনেক ধরেন যে ক্লিকবেইট যারা সাংবাদিক আছেন বিভিন্ন জায়গায় হয়তো তারা বসেছিলেন যে ওইগুলা নিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু আলটিমেটলি উনি দেখলাম এই প্রশ্নগুলোকে এমনভাবে ফেস করেছেন যেটা নিয়ে যাতে করে এটা নিয়ে ফার্দার কোনো বিতর্ক তৈরি হওয়ার মতো জায়গায় না যায়, উনি খুবই ট্যাকটিক্যালি একদম ঝানু পলিটিশিয়ানের মতো উনি এটা ফেস করেছেন। সো নাম না নিয়েও যা বলেছেন যাদের বোঝার ঠিকই বুঝবে, কিন্তু সে জায়গায় অতিরঞ্জিত কোনো কথাবার্তা ছিল না, ব্যক্তিগত আবেগ বলতে কোনো কিছু ছিল না, অ্যাজ ইট ইজ যা বলার দরকার আইনের হাতেই সেগুলাকে ছেড়ে দিয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে উনার জায়গা থেকে ডিপ্লোম্যাটিক্যালি যেভাবে ফেস করা দরকার সেটাই উনি করেছেন। ওকে, আমরা শেষ করব। শেষ করার আগে আমরা সর্বশেষ যে প্রশ্নটা আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে তারেক রহমান সাহেব তার যে কথাবার্তায় আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে, আমরা আমাদের চ্যানেলেও একটা পাবলিকদের কমেন্ট নিয়ে কন্টেন্ট বানিয়েছি, পাবলিকরা সবাই ভালো বলছেন, একটা পরিবর্তনের কথা অনেকে বলছেন, একটা চেঞ্জ, সামহাও একটা প্যারাডাইম শিফট। এই যে একজন রাজনীতিবিদের বিড়ালটাও একটা রাজনৈতিক বিড়াল হয়ে উঠছে, অনেক বড় একটা পরিবর্তনের যে ছোঁয়া বা আভাস আমরা দেখতে পাচ্ছি। এই পরিবর্তনের বা এই প্যারাডাইম শিফটের অগ্রযাত্রী কি তারেক রহমান কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি আপনাকে একটা কথা বলি যে ওনার চিন্তা ভাবনা মননে রাজনৈতিক দর্শনে অনেক পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা শুধুমাত্র মানে আমরা মানুষ কেন্দ্রিক দেখবেন সব পরিকল্পনা করি। উনি যখন কথা বলেন দেখবেন অনেক পরিবেশের আলাপ আলোচনা আসে, প্রাণীকুলের আলাপ আলোচনাটা আসে,
উনি শুধুমাত্র ওনাদের ওই যে পোষা বিড়াল যেটা সেটা নিয়ে যখন কথা বলছেন, ওটা তো ফেসবুকে দেখলেই বোঝা যায় যে এটা শুধুমাত্র পিআর স্টান্টবাজি না, ওটা কিন্তু ওনারা সত্যিকার অর্থেই ধারণ করেন। এটা অনেক প্রমাণ পাবেন, আমি নিজেও অনেক জায়গায় দেখেছি। অ্যাট দ্য সেম টাইম দেখবেন উনি পশু পাখি নিয়ে কিছুদিন আগে একটা অ্যানিমেল ওয়েলফেয়ার নিয়ে যে উদ্যোগটা নেওয়া হলো, সেই জায়গাটা কিন্তু উনি ব্যক্তিগতভাবেই এঙ্গেজড হয়েছেন। একই সাথে পরিবেশ নিয়ে ওনার অনেক পলিসিগত অনেক কাজ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এটা জানি যে পরিবেশ নিয়ে যাতে ভালো থাকে, শুধু মানুষের জন্য তো পৃথিবীটা না। সো এই যে দেখেন একজন রাজনীতিবিদদের কাছে আপনি আসলে কি চান, যে দেশের পলিসি কি হবে সেটা ঠিক করা, শুধু ভোটের রাজনীতি, মানুষের ভোটের ভেতরেই যাতে সীমাবদ্ধতাটা না থাকে, বরং পরিবেশ প্রতিবেশ সবাইকে নিয়ে, দেশটাকে নিয়ে, মানে একটা ন্যাশন বিল্ডিং যেটা, সেইটার সাথে পলিটিক্যাল লিডাররা যারা আছেন তারা কতটা অ্যাফিলিয়েটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো ওনার কথাবার্তা চিন্তা চেতনার ভেতরে দেখবেন এই জায়গাটা কিন্তু খুবই সিরিয়াসলি অবজার্ভ করা যায়। তবে আমি মনে করি যে এই ব্যাপারটা এখন নিচের দিকে ফ্লো হওয়াটা উচিত। যেমন বিএনপির অনেক নেতাকর্মী যারা আছেন তাদেরও এই ব্যাপারগুলো বোঝা উচিত যে পরিবেশ আসলে কেমন, পরিবেশের জন্য কি কাজ করা যায়, মানে কল্যাণমুখী রাজনীতি কিভাবে করা যায়, পলিসি নির্ভর রাজনীতি কিভাবে করা যায়, যাতে মিটিং মিছিল স্লোগানের রাজনীতিটাই দিন শেষে না হয়। কারণ বাংলাদেশের মানুষ দিন শেষে একটা পরিবর্তন দেখতে চায়। সো ওনার এই ইন্টারভিউর পরে আপনি দেখবেন মানুষ কিন্তু আশ্বস্ত হচ্ছে যে না, সত্যিকার অর্থে একজন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেটের কাছে মানুষ যে ধরনের কথা শুনতে চায়, অতিরঞ্জিত কথা থাকবে না, পলিসি ড্রিভেন কথা থাকবে, আইনের কথা থাকবে, মানুষকে ধারণ করার কথা থাকবে, দেশকে আপহোল্ড করার প্রশ্ন যেটা থাকবে, তারপর দেশের স্বার্থকে আপহোল্ড করার যে প্রশ্নটা থাকবে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি অ্যাড্রেস করছেন। কিন্তু কোথাও অতিরিক্ত ক্ষোভ, ব্যক্তিগত রাগ উতরে দিচ্ছেন না এবং সবাইকে ধারণ করছেন, পলিসি লেভেলে কথা বলছেন। এই কাজগুলা অনেকের ভেতরে, নিচের লেভেলে অনেকের ভেতরেই দেখা যায় যে এই জায়গায় উন্নতি করার অনেক সুযোগ আছে। অনেকেই দেখা যায় রাইট পথে চলছে না, ডানে বামে চলছে, যে ব্যাপারটাও উচিত না। এবং আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো ঘটলে সামনের দিনে আমার আশা থাকবে জনাব তারেক রহমান যাতে নিজের দলের ভেতরেও যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আরো কিভাবে স্ট্রিক্টলি মোকাবেলা করতে পারবেন, সেটাও এই দেশের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। তার কারণ মানুষ পলিটিক্যালি অন্ধ হয়ে যাক, আমরা এটা চাই না। আমরা যেটা দেখতে চাই প্রত্যেকজন মানুষ ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল আইডিওলজিস, যে তারা কি হোক, যে তারা রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠুক, তারা তাদের রাইটস নিয়ে সচেতন থাকুক। এবং এটা যদি হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের সবাই সোজা হয়ে যাবে। রাজনীতিবিদরা যাতে কেউ মনে না করে এই জায়গাটা জনগণ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, মানুষ যাতে প্রতিনিয়ত এইটা ফিল করে যে ক্ষমতার মূল মালিকটা হইল দেশের জনগণ ডেমোক্রেটিক প্রসেসে, এবং তারা যাদেরকে ভোট দিয়ে পাঠায় তারা দায়িত্বের চেয়ারে বসে, তারা ক্ষমতার চেয়ারে বসে না। এই ব্যাপারটা কিন্তু বারবার করে অ্যাক্টিং চেয়ারম্যানের মুখ দিয়ে যেমন আমরা শুনতে পারি, এই ব্যাপারটা যাতে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে একদম রুট লেভেলের কর্মীটা পর্যন্ত পৌঁছায়, সেটাই হওয়া উচিত আমাদের প্রত্যেকের সামনের দিনের রাজনীতির ভিশন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা তারেক রহমানের যে কথাটি আজকে বিবিসির সাক্ষাৎকারে বলেছেন, আমরা সেই কথার সাথেই তাল মেলাতে চাই যে সবার আগে বাংলাদেশ। আপনার কথার সাথেও আমরা তাল মেলাতে চাই যে মানুষ তার অধিকার নিয়ে কথা বলুক, এবং মানুষ একটা জিনিসই চায় আসলে, যে দেশটা ভালো থাকুক। তো আমরা রাজনৈতিক প্যারাডাইম শিফট নিয়ে আলোচনা করলাম, অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম। সো আমরা খুবই আশাবাদী আমাদের বাংলাদেশটা আবার ঘুরে দাঁড়াক। আমাদের আজকের এই স্পেশাল শোতে যিনি অতিথি হিসেবে এসেছিলেন জনাব সাইদ আব্দুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের লম্বা একটা আলোচনা শুনেছেন আপনারা, আশা করব আপনারা অবশ্যই জানাবেন আজকের এই আলোচনা কেমন লেগেছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।